গণ অভ্যুত্থানের পর দেশের হাল ধরে অরাজনৈতিক অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব না করলেও এর পেছনের মূল শক্তিটি রাজনৈতিক, যারা একটি সফল গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র সমাজ এবং সহায়ক শক্তি হিসেবে কাজ করা রাজনৈতিক দলগুলো। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তিতে নানামুখী আলোচনা সমালোচনা চলছে, যেখানে সরকারের দুর্বলতা, সক্ষমতা এবং সরকারের অর্জন ব্যর্থতা নিয়ে নানামুখী আলোচনা চলছে। কিন্তু রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে আলোচনার চেয়ে আমরা আশঙ্কাটাই বেশি দেখছি। কখনো আমরা দেখছি নির্বাচন কিংবা অন্তর্বর্তী সরকারের মেয়াদ ঘিরে নানা উদ্বেগ উৎকণ্ঠা, কখনো বিরাজনীতিকরণের আশঙ্কা, কখনো আবার ষড়যন্ত্রের আশঙ্কা। এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে ষড়যন্ত্রের কথা বলেছেন। তিনি বলেছেন, কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে। কেন এই আশঙ্কা? এই আলোচনায় আজকে আমরা করতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাজ জুই থাকছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। 100 দিনের রাজনীতি, সংকট না ষড়যন্ত্র, এই শিরোনামে আজকের আলোচনা চলবে। এই আলোচনা স্টুডিওতে আমার সঙ্গে আছেন একজন সম্মানিত অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট, স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি বলছিলাম যে সরকারের 100 দিন পূর্তিতে সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে যখন নানামুখী আলোচনা দেখছি, তখন রাজনৈতিক আমরা অঙ্গনে দেখছি যে আলোচনার চেয়ে আশঙ্কাটাই বেশি দেখা যাচ্ছে। কেন আশঙ্কাটা আসলে হয়েছে কি, রাজনীতি যারা করেন তাদের একটা লক্ষ্য থাকে যে তারা আসলে কি চান, এবং তারা যখন সেইটা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সংকট দেখতে পান, কোনো ধরনের সন্দেহ দেখতে পান, তখন তারা অনেক সময় আশঙ্কার কথা বলেন। এখন যে জিনিসটা হয়েছে এখানে, যে বিএনপির পক্ষ থেকে একটা ষড়যন্ত্র তারা দেখতে পাচ্ছে, তারা বলছেও ষড়যন্ত্র, তারেক রহমান নিজেও বলেছে উনি একটা ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন। এর মূল কারণটা হলো যে তারেক রহমান এবং তার দল, তারা যত দ্রুত সম্ভব নির্বাচন চায়, এবং তারা বলেছে সরাসরি, তাদের দলের যে মহাসচিব উনি বলেছেন যে সরকার যেন একটা রোডম্যাপ নির্বাচনের ঘোষণা করে, এবং সেই জিনিসটা যখন হচ্ছে না, নির্বাচনের ব্যাপারে যখন কোনো সুনিশ্চিত কোনো ধারণা পাওয়া যাচ্ছে না, এবং বরঞ্চ উল্টো দিকে কিছু কথাবার্তা বলা হচ্ছে যে আগে সংস্কার করতে হবে, সেই সংস্কার কবে করবে তাও বলা হচ্ছে না, এটা ক্লিয়ার কিছু বলা যাচ্ছে না, যতদিন সংস্কার লাগে ততদিন সংস্কার করবে। এই যে আলোচনাগুলো, এই আলোচনার মধ্যে নির্বাচন নিয়ে কোনো কিন্তু সুনির্দিষ্ট ধারণা বিএনপি পাচ্ছে না, বাট বিএনপি এটা পেতে চায়। এখন ওরা যা পেতে চায় তা যদি না পায়, এবং কেন পাচ্ছে না এটা নিয়ে যদি তাদের মধ্যে একটা দ্বিধা থাকে, যদি বুঝতে না পারে কেন পাচ্ছে না, তখন তারা এটা নিয়ে এখানে ষড়যন্ত্র তারা খুঁজতেই পারে। এটার মধ্যে অস্বাভাবিক কিছু না। এবং তারা যেটা বলেছে আমি মনে করি তাদের ঠিকই আছে, কারণ তারাও এমনও তো বিএনপি চিন্তা করছে, তারা মনে করেন এখন একটা তারা ধারণা করে তাদের একটা প্রচুর জনপ্রিয়তা আছে, এখন যদি নির্বাচন হয় তারা দ্রুত জিতে যাবে। তারা আবার এমন ধারণাও যদি করে, এমন আশঙ্কাও যদি তারা করে, যদি নির্বাচনে দেরি হয় তাহলে এই ফাঁকে যে পতিত যারা রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ, তারা আবার কোনো ধরনের ষড়যন্ত্র সুযোগ পায় কিনা, এটা নিয়েও তারা আশঙ্কা করতে পারে। কাজে এই সমস্ত আশঙ্কা আপনি কোনোটাকে একদম উড়িয়ে দিতে পারবেন না। যখন আশঙ্কা থাকবে তখন সেখানে ষড়যন্ত্রর চিন্তাও থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। এবং এই আশঙ্কা, ষড়যন্ত্র এগুলো নিয়েই তো অগ্রসর হতে হবে, এগুলিও থাকবে। আমরাও নির্বাচনের দিকে অগ্রসর হব। প্রধান উপদেষ্টার ভাষায় নির্বাচনের ট্রেন চলবে, কবে গন্তব্যে পৌঁছবে, কী স্পিডে চলবে, এটা উনি বলতে পারবেন, আমরা জানি না। যেহেতু উনি ওই ব্যাপারে ক্লিয়ার করেননি, সেহেতু এটা নিয়েও মানুষের সন্দেহ থাকবে। এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু নতুন রাজনীতির এক ধরনের আশার আলো জ্বলেছিল। সেই জায়গা থেকে আমরা রাজনৈতিক অঙ্গনে যে অনৈক্য, উদ্বেগ, সন্দেহ দেখছি, সেটি কি রাজনৈতিক অঙ্গনে আলোক স্বল্পতার তৈরি করছে কিনা, আমি সেই আলোচনায় ফিরতে চাই। আরও একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, কিন্তু দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। দর্শক, স্টুডিওতে হাজির হয়েছেন শামসুল আলম লিটন, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও শিক্ষাবিদ। আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। জনাব মাসুদ কামাল। জি, যে জিনিসটা হলো কি, যে তখন গণ অভ্যুত্থানের পরে এটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা জন্ম নিয়েছিল। মানুষ এবং ছাত্ররাও বলেছিল তারা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যাবে। প্রচলিত রাজনীতি থেকে মানুষ যেরকম একটা হতাশা, এবং প্রচলিত রাজনীতি থেকে মানুষ যে অভিজ্ঞতা, তাদের তিক্ত অভিজ্ঞতা, তার বিপরীতে ভালো কিছু পাবে, এই ধরনের চিন্তা তাদের মধ্যে ছিল। সেই চিন্তাটা তখন যে পর্যায়ে ছিল, যেভাবে ছিল, এখন আর সেভাবে কিন্তু নাই। যদিও ছাত্ররা চেষ্টা করছে, তারা তারস্বরে বলার চেষ্টা করছে যে সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া তারা নির্বাচনের দিকে যেতে চায় না, কিন্তু তাদের সেই চাওয়া,
তাদের সেই আকাঙ্ক্ষা, তাদের সেই বক্তব্য কতটুকু বাস্তবায়িত হবে এবং কিভাবে হবে সেটা নিয়েও কিন্তু এখন সংঘাত দেখা দিচ্ছে। এখন যদি আপনি বলেন এটা কেন দেখা দিচ্ছে, এজন্য কারা দায়ী, তাহলে কিন্তু অনেক বড় প্রশ্ন আসবে। এটা নিয়ে অনেক আলোচনা হতে পারে। ছাত্ররা নিজেরাও যে কিছু দায়ী না, তাদের মধ্যেও যে কিছু অনৈক্য এবং কিছু উল্টাপাল্টা কথাবার্তা কাজ করছে না, এটা আপনি বলতে পারবেন না। আবার ধরেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঝামেলা হচ্ছে। রাজনৈতিক দল সবাই তো আর তাদের কথা মতো চলছে না, তারা নিজেরা কিছু কথা বলছে, তারা তো রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে কিছু বলছে না। কাজে এই জায়গাটা একটু দূরত্ব কিন্তু তৈরি হয়েছে। আবার এমনও দেখা গেছে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের মূল যে লক্ষ্য, সেই লক্ষ্যের বাইরে তারা কিছু অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করছে, যে বিতর্কগুলো করাটা খুব একটু জরুরি ছিল না এই মুহূর্তে। কারণ তারা তো আর সব কাজ করতে আসে নাই, তারা বেসিক্যালি একটা নির্বাচন করবে এবং নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো করবে। তারা যদি মনে করে যে আমরা সমস্ত কিছু পাল্টে দেব, পুরো জাতিকে একটা অনেক একটা অসাধারণ একটা জায়গায় নেওয়ার জন্য সবগুলি ক্ষেত্রে আমরা সংস্কার করব, যদি তারা ভাবতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু সেই ভাবনা বাস্তবায়ন করতে গেলে তাদের যে সময়, শ্রম এবং যোগ্যতা লাগবে, সেগুলো তাদের আছে কিনা এটা নিয়েও আমার আসলে সন্দেহ আছে। সেখানে কিন্তু গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র সমাজের এই মুহূর্তে মূল আকাঙ্ক্ষা কি, সেটিও কিন্তু একটি প্রশ্ন। আমি সেই আলোচনায় ফিরতে চাই পরবর্তী অংশে। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল। শামসুল আলম লিটন, একই প্রসঙ্গে আপনাকেও প্রশ্ন করতে চাই। যেমনটি আমরা দেখছি যে একদিকে সরকারের 100 দিন পূর্তিতে সরকারের সফলতা, ব্যর্থতা, দুর্বলতা এগুলো নিয়ে যেমন আলোচনা চলছে, আবার রাজনৈতিক অঙ্গনে আমরা দেখছি আলোচনাটা ভিন্ন। সেখানে আলোচনার চেয়ে আশঙ্কাটাই প্রাধান্য পাচ্ছে। কখনো কখনো আমরা দেখছি অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ করা হচ্ছে। আবার কখনো বলা হচ্ছে ফ্যাসিবাদের হাতে দেশ জাতিকে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। কি হচ্ছে কি? থ্যাংক ইউ। আমার মনে হয় খুবই সুআলোচক, সুবক্তা আমার ভাইয়ের পরে এই ব্যাপারে একটা স্পষ্ট কথা আপনারা পেয়েছেন। তবে আমি মনে করি ষড়যন্ত্র, ক্রান্তিকাল এই শব্দগুলো আমরা স্কুল লাইফ থেকে শুনে আসছি। 80-র দশক থেকেই সকল রাজনৈতিক পরিস্থিতিতে, ইভেন যখন নির্বাচিত সরকারও সরকার পরিচালনা করছে, এই শব্দগুলো আমাদের রাজনীতিতে খুব সাধারণভাবে ব্যবহৃত হয় এবং এটা মানুষ বিশ্বাস করে যে আসলেই ক্রান্তিকাল। তাহলে নির্বাচিত সরকারের সময় যদি ক্রান্তিকাল মনে করা হয়, আর ফ্যাসিবাদী শাসন নিয়ে আমি আর কথা বলে তো কোনো লাভ নাই। আর এই যে 100 দিন, এটা তো সম্পূর্ণ এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্স, এক্সট্রাঅর্ডিনারি। এই 100 দিনের জন্য এটা কোনো সুসংগঠিত কোনো ব্যাপার নয়। যদিও ডক্টর ইউনূসের কমেন্টটা নিয়ে অনেক কথা হয়েছে, বাট তিনি হয়তো ডিফারেন্ট কিছু মিন করেছেন, যে ছাত্র শক্তি মনস্তাত্ত্বিক ঐক্যের মাধ্যমে কিভাবে সুন্দর ফরম্যাটেড একটা কিছু করতে পারে, সেটাকে তিনি সেভাবে ব্যাখ্যা করেছেন। এখন কথাটা হচ্ছে ষড়যন্ত্র, ক্রান্তিকাল এটি সেই সব সমাজে বেশি আলোচিত হয়, সেই সব সমাজে প্রতিষ্ঠানগুলো কাজ করে না। গণতন্ত্র বলে তো আসলে বাজারে কোনো পণ্য পাওয়া যায় না এবং বিশ্ব বাজারেও নাই। এটি হচ্ছে একটা কতগুলো সিস্টেমের সমষ্টি, অর্থাৎ ইনস্টিটিউশনগুলো কাজ করলে ওই প্রসেসটিকে বলা হয় গণতন্ত্র অথবা ডেমোক্রেসি। আমরা সেটি 53 বছর অর্জন করতে পারি নাই, যদিও বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছিল গণতন্ত্রের জন্য, বৈষম্যের নিরসনের জন্য, সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য, এবং সকল মানুষ যাতে রাষ্ট্রের নিয়ন্ত্রণ অথবা গভর্নেন্সের অংশীদার হতে পারে। সেই সময় আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল, কিন্তু তাদেরকে পাকিস্তানিরা শাসন ক্ষমতা দেয়নি। এটা বাংলাদেশ আওয়ামী লীগ 73-এ ভুলে গেছে, 97-তে এসে ভুলে গেছে নির্বাচিত হয়ে, 2008-এ এসে তো একেবারে বেমালুম। সুতরাং এই যে দুঃশাসনের অবসান হয়েছে, অনেক রক্তক্ষয়, অনেক সংগ্রামের মধ্য দিয়ে মাত্র 20 দিনের সেই তোলপাড় করা, দুনিয়া তোলপাড় করা, এবং দুনিয়া শব্দটা আমি বলছি এই জন্য, বিদেশে কি পরিমাণ তোলপাড় হয়েছে সেটা আমরা এখনো অনেকে জানছি না, এই কারণে যেহেতু এখানে ইন্টারনেট বন্ধ ছিল। এবং পরবর্তীতে গত 100 দিনে আমরা বিলেত থেকেও খেয়াল করছি ওই সময়টার যে সারা পৃথিবীর উদ্বেগ নিয়ে আমরা কিন্তু খুব বেশি আলোচনা করছি না, আমরা গ্রাফিতি নিয়ে এনাফ আলোচনা করছি না। সেখানে এই ক্রান্তিকাল নিরসনের একটা মোটামুটি একটা পার্মানেন্ট কিছু ইঙ্গিত কিন্তু সেখানে আছে। সো এখানে আমার মনে হয় যদি কমিউনিকেশন ম্যানেজমেন্টের প্রবলেম থাকে, তখন এই শব্দগুলো অনেক বেশি সমস্যা থাকবে, আলোচিত হবে। আর গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলো গড়ার ক্ষেত্রে যে অসুবিধা এবং যে অনুপস্থিতি, যেটা ডক্টর ইউনূস এবং তার সরকার করতে চান, যদিও তার উপদেষ্টাদের ভাষায় সেটি অস্পষ্ট নয়, কোনো কোনো ক্ষেত্রে উস্কানিমূলক, এবং সেই ক্ষেত্রে আমি ছাত্রদের দোষারোপ করব না, তারা তো কখনো এই অভিজ্ঞতা নাই। সেই কারণে তাদেরকে দোষারোপ করার যে ব্যাপারটা আসছে, আমি তাদেরকে এতটুকু কনসেশন দিতে চাই তাদের আত্মত্যাগের জন্য। কিন্তু এর জন্য জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে, কারণ রাষ্ট্র পলিটিক্যাল মেশিনারিজ
এবং তাদেরকেই দায়িত্ব নিতে হবে, যদিও তারা এখন শাসন ক্ষমতা নাই, কিন্তু এই সিস্টেম ব্যর্থ হলে তারাই দায়ী হবেন। এটাই হচ্ছে রাজনৈতিক বাস্তবতা। কিন্তু জনাব শামসুল আলম লিটন, আমরা দেখছি যে রাজনীতির নতুন মেরুকরণে এখনো বিএনপি রাজনীতিকরণ কিংবা -2 তত্ত্বের জন্য উদ্বেগ উৎকণ্ঠায় আছে। আমি একটু জানতে চাই সুস্পষ্টভাবে যে পূর্ব অভিজ্ঞতা থেকে এমন আশঙ্কা, নাকি আসলে পর্দার অন্তরালে এমন কিছু হচ্ছে? জি, সেটাই হচ্ছে কথা, যে ওই যে সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। 1-11 হয়েছে, কিন্তু 2-22, 3-33 অনেক কিছু তো হতে পারে। এই আশঙ্কা রাজনীতিকরা এই আশঙ্কা করবেই, কারণ রাজনৈতিক দল কি আলোচনা করবে তার দলের সিদ্ধান্ত। এবং বিএনপির কথাটি আপনারা বেশি আলোচনা করছেন এই জন্য, যেহেতু বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং অন্যতম সর্ববৃহৎ রাজনৈতিক দল যেহেতু আওয়ামী লীগ এখন কোথায় আছে আমরা জানি না, যেহেতু একেবারে প্রধানমন্ত্রী থেকে গ্রামীণ ইউনিয়ন কাউন্সিলের মেম্বার পর্যন্ত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত অনুপস্থিত এবং পালিয়ে গেছেন অথবা কোথাও কোথাও চলে গেছেন। সো বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব, সাংগঠনিক অস্তিত্ব অনুপস্থিত। সুতরাং বিএনপি এবং অন্যান্য জামাত ইসলাম এবং অন্যান্য দলের কথা আলোচনা হচ্ছে, এবং তাদের যে উদ্বেগটা এবং তাদের যে বিভিন্ন রকমের পরস্পর বিরোধী বক্তব্য, এটাই খুব স্বাভাবিক, কারণ এই নয়েজটি কিন্তু গণতন্ত্র। তারা 17 বছর পরে আলোচনা সমালোচনা ফ্রিলি যে যার মতো করে কথা বলতে পারছে, এবং নিশ্চিত যে রাতের বেলা তুলে নিয়ে যাবে না, নিশ্চিত যে টেলিফোন আসবে না যে আপনি এটা কেন বললেন, নিশ্চিত যে দুদক অথবা ট্যাক্স অথরিটির কাছ থেকে কালকে তার ফাইল অথবা তার রাজনৈতিক অথবা ব্যবসা বাণিজ্যের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে না। আমি মনে করি তাদের এই উদ্বেগের কারণ হচ্ছে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে এই ব্যাপারগুলো অ্যাকাউন্টেবিলিটির মধ্যে থাকে এবং তারা সেই পরিবেশটি ফেরত আনতে চান। ডক্টর ইউনূস এখানে কিন্তু বলেছেন, আমার মনে হয় 100 দিনের সবচেয়ে বড় অসুবিধা হয়েছে দুটো জিনিস, সেটা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ অথবা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ইঙ্গিত অথবা ব্যবস্থাপনার যে সংকেত সেটা না দিতে পারা, সেটা দিতে ব্যর্থতা। আর দ্বিতীয়ত হচ্ছে 100 দিন খুব বেশি দিন নয়, আবার 100 দিন খুব কম দিনও নয়, এর মধ্যে ডেমোক্রেসি রোডম্যাপটা দেওয়া দরকার ছিল। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ডেমোক্রেসি রোডম্যাপ যদি অবিলম্বে ঘোষণা না করা হয়, তাহলে এই যে ষড়যন্ত্রের বয়ান এবং ক্রান্তিকালের আশঙ্কা প্রতিদিন কয়েক গুণ হারে বাড়বে। একদিকে বিএনপির পক্ষ থেকে আমরা এই অভিযোগ শুনছি যে সরকারের কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে, আবার বিএনপি বলছে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে তারা নয়। সাংঘর্ষিক কিনা? এটা সাংঘর্ষিক অনেকেই অভিযোগ করছেন, বিএনপি নিজেই আওয়ামী লীগকে পুনর্বাসন করছে কিনা এই আশঙ্কার কথাও আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে, এবং এটা আজকাল নেতারা যখন কথা বলেন তার নিচে যে কমেন্টগুলো আসে সেখান থেকে কিন্তু এটাও দেয়ালের কথা। এই দেয়ালের কথা থেকে যে ইঙ্গিতগুলো পাওয়া যায়, আসলে কিন্তু বিএনপিতে অবস্থানটা নিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে, এটার একটা রাজনৈতিক দিক আছে, কিন্তু মানুষ তো এটাকে ভিন্নভাবে নিচ্ছে। আর ডক্টর ইউনূস স্যার যখন বলছেন যে প্রধান রাজনৈতিক দল তো আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে চায় অথবা এরকম কিছু, আমি এক্স্যাক্টলি কোটেশনটা দিতে পারছি না, তবে উনি যেটি প্রধান রাজনৈতিক দলের কথা বলেছেন, আওয়ামী লীগকে মেনে নেওয়ার কথা অথবা পরবর্তী নির্বাচন প্রক্রিয়ার কথা, সেই ক্ষেত্রে তিনি কিন্তু, আমি মনে করি যে আওয়ামী লীগকে রাজনৈতিক প্রক্রিয়া অথবা পরবর্তী নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে রাখার ব্যাপারে যে ইঙ্গিতটি, সেটির রাজনৈতিক দায়টি তিনি কিন্তু প্রধান বিরোধী দলের ঘাড়ে দিয়েছেন। আমি একজন নাগরিক হিসেবে স্যারের এই অবস্থানটিকে আমি একটু উইক অবস্থান মনে করি, কারণ সরকার কি মিন করছে, সরকার যদি বিচারের পর যদি রাজনৈতিক দল সম্পর্কে সিদ্ধান্ত হয় এবং বিচারের মধ্যে যদি রাজনৈতিক দলের সম্পর্কে আইনগত সিদ্ধান্ত গ্রহণের থাকে, সুযোগ থাকে, তাহলে এই কথাটি কিন্তু সরকারের দুর্বল আইনগত এবং দুর্বল এথিক্যাল অবস্থান বলে আমি মনে করি। ধন্যবাদ জানাচ্ছি শামসুল আলম লিটন। জনাব মাসুদ কামাল, এই বিষয়ে আপনার মন্তব্য নিতে চাই। আওয়ামী লীগ প্রশ্নে কি বিভক্ত অভ্যুত্থানের শরিকরা? এটা কিছুটা বিভক্ত, কিছুটা বিভক্ত কারণে, কারণ অভ্যুত্থানের শরিক বলতে আমি তো বিএনপিকে অভ্যুত্থানের একটা অংশ মনে করি। এই অভ্যুত্থানে, এই গণ অভ্যুত্থানে বিএনপি খুবই সম্পৃক্ত ছিল, বিএনপি ছাত্র সংগঠন ছিল, তারা তো আসলে আওয়ামী লীগের নিষিদ্ধটা চায় না। এবং আবার ছাত্ররা যারা আছে, মানে আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা তো আওয়ামী লীগের নিষিদ্ধ করা হোক এরকম দাবি করে, আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না এটাও দাবি করে। কাজে এই জায়গার একটু বিভক্তি আছেই, তবে সেই বিভক্তিটা এটা থাকবেই, এটা থাকবেই। কারণ এই যে বিএনপি যে বলছে তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, এটা কিন্তু বিএনপির পলিটিক্স। এবং আমার বিবেচনা, আমাকে যদি মন্তব্য করতে পারেন, আমি বিএনপির পলিটিক্সের পক্ষে, আমি বিএনপির এই সিদ্ধান্তটাকে আমি মানে করি, মানে খুবই বলবো আপনাকে, খুবই ভালো একটা সিদ্ধান্ত বলে আমি বিবেচনা করি। কারণ আমি মনে করি একটা পলিটিক্যাল পার্টিকে উপরের থেকে আপনি যদি বন্ধ করে দেন, বন্ধ করে দিতে পারেন, আপনার ক্ষমতা আছে বন্ধ করে দিতে পারেন, এরকম ক্ষমতার প্রয়োগ আমরা আগে বহুবার দেখেছি, কিন্তু এই ক্ষমতার প্রয়োগটা কখনো কার্যকর হয় না, বরং এতে সোসাইটিতে বিভেদ বাড়ে, এতে
যে দলটাকে আপনি নিষিদ্ধ করেন সেটাকে আপনি কখনো নিশ্চিহ্ন করতে পারবেন না। কোনো একটা দলকে যদি আপনি নিশ্চিহ্ন করতে চান তাহলে তার জন্য জনগণের ভূমিকা থাকা লাগে। যে কথাটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বহুবার বলেছে যে কোন দল নিষিদ্ধ হবে কি হবে না সেটা তো সরকার ঠিক করবে না, সেটা ঠিক করবে জনগণ। এবং দিস ইজ দ্য রাইট আর্গুমেন্ট আমি যেটা মনে করি। এখন ব্যাপারটা হচ্ছে কি, মাত্রই তো আন্দোলনটা শেষ হলো, 3 মাস মাত্র। যারা আন্দোলনের সঙ্গে ছিল, যারা আওয়ামী লীগের অত্যাচার দেখেছে, আওয়ামী লীগের নির্যাতন দেখেছে, তাদের মধ্যে কিন্তু ওই নির্যাতনের ঘাটা, দগদগে ঘাটা কিন্তু এখনো বিরাজ করছে। এবং যে কারণে তারা আবেগপ্রবণ হয়ে আমি মনে করি নিষিদ্ধের কথা বলছি। যে জিনিসটা নাকি আমরা জামাতের ইসলামের দিকে দেখছিলাম 71-এর স্বাধীনতার পর কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার কিন্তু জামাতকে নিষিদ্ধ করেছিল, কিন্তু নিশ্চিহ্ন করতে পেরেছে। এই প্রশ্ন আমি আপনার কাছেও রাখতে চাই যে আওয়ামী লীগের ফিরে আসার চেষ্টা কি নিয়মতান্ত্রিকভাবে হবে? বর্তমান বাস্তবতায় কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলতে পারি যে হবে না নিয়মতান্ত্রিকভাবে। আপনি কি করে বললেন নিয়মতান্ত্রিকভাবে হবে না? মাঠ আর বিপজ্জনক হয়ে উঠবে কিনা আমি প্রশ্নটি রাখছি, আমি আপনার কাছে ব্যাখ্যা শুনতে চাই বিরতির পর। দর্শক, জেরুজালেম নিবেদিত দেশপ্রতীকের এই পর্যায়ে বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মাসুদ কামাল, যে আলোচনায় আমরা ছিলাম, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে আওয়ামী লীগ আবার যদি ফেরার চেষ্টা করে নিয়মতান্ত্রিকভাবে হবে না। আপাতত আমরা বাস্তবতা দেখে এটাই বলতে পারি। আমি যদি আপনাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 2 সমন্বয়কের মন্তব্য তুলে ধরি, যেমন সার্জিস আলম বলেছে বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ নিয়ে এমনকি দ্বিতীয় অভ্যুত্থানের হুমকিও দেওয়া হয়েছে। আবার আমি যদি হাসনাত আবদুল্লাহর বক্তব্য তুলে ধরি, আওয়ামী পুনর্বাসনের উদ্যোগ যারা নেবে ইতিহাস তাদের গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। শুনেন, এটা তো ওদের অপিনিয়ন, 2 জন ব্যক্তির অপিনিয়ন। এই অপিনিয়নের উপর আপনি যদি নির্ভর করে থাকতে পারেন, এটাও আপনার সিদ্ধান্ত। কিন্তু আমি মনে করি না যে ঘটনাগুলো এভাবে ঘটবে, তাই মনে করি না। আপনি জানুয়ারি মাসটিকে দেখেন, অন্যরকম ঘটনা ঘটতে থাকবে। অন্য রকমটা কিরকম? মানে এরা যেরকম বলছে এরকম হবে না। সিম্পল, আমি বললাম তো জানুয়ারি মাস যখন থেকে আমি একটা কথা বলি আপনাকে শুনেন, জানুয়ারি মাস থেকে বিএনপি নির্বাচনের জন্য চাপ দেবে, তাড়াতাড়ি নির্বাচন দাও। এবং বিএনপি সবসময় চেষ্টা করবে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন না করতে, আওয়ামী লীগকে নিয়েই তারা নির্বাচন করতে চাইবে। আমি আপনাকে কারণটা বলি কেন। দেখেন, আপনি 10ই নভেম্বর ওই 0 পয়েন্টে নূর হোসেনের উপলক্ষে যে প্রোগ্রামটা আওয়ামী লীগ করতে চেয়েছিল, এই ছাত্ররা এবং অন্যান্য সংগঠন বিএনপিও ছিল সেখানে, তারা কিন্তু এই অনুষ্ঠানটা তারা করতেই দেয়নি। এবং তারাও আসেনি, তারা হয়তো আসতেও না। আমি মনে করি তাদের সেই সাহস এখন নাই, তারা হয়তো আসতেও না। কিন্তু তারা কিন্তু এখন বলার মতো একটা কারণ পেল যে আমাদেরকে আসতেই দেয় নাই, মেরে পিটে বিদায় করেছে। 2 জনকে আবার মেরেছেও, কি জয় বাংলা স্লোগান দিয়েছিল না কি দিয়েছিল, তাদেরকে মেরেছে। সেখানে আমরা প্রতিবেশী দেশের অপপ্রচারও দেখেছি। অপপ্রচার রাখেন আপনি, আমি ওই আলোচনা যাচ্ছি না। আমি যেটা বলি সেটা আমার লাইনটা আমি শেষ করি আগে। এটা নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিক্রিয়াটা কী ছিল? ম্যাথিউ মিলার কি বলেছে? ম্যাথিউ মিলার বলেছে শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধা দেওয়াটা ঠিক না, বলেছে তো। যখন আপনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন না, তখন কি হবে? আওয়ামী লীগের তো লোক আসে কিছু সারা দুনিয়াতে, আছে না? তারা প্রচারটা কি চালাবে? এই 2014 নির্বাচন যদি আমরা অন্যায় করে থাকি, এখন তো তারা সেই একই কাজ করতেছে, আওয়ামী লীগের সারা নির্বাচন করতেছে। আমি তো বিএনপিকে আসতে বলছিলাম, বিএনপি আসে নাই, আর ওরা তো আমাদের আসতেই দেয় নাই। তাহলে কি হলো? আপনি বলবেন আদালতের রায়ের মাধ্যমে হবে। ওকে, আদালতের রায়ের মাধ্যমে করেন। ভাই, বাংলাদেশে আদালতের চেহারা তোমার জানা আছে। আগে যে আদালত ছিল, এই আপনার ট্রাইব্যুনাল, এটা চলছে আওয়ামী লীগের ইচ্ছা অনুযায়ী। আওয়ামী লীগ যাই বলছে, আরে ফাঁসি দাও, ফাঁসি দিছে। আরে দিও না, দেয় নাই, ওদের ইচ্ছা মতো হয়েছে। আর এখন যে আদালত হবে, এই দেশের মানুষ এবং পুরো বিশ্ব মনে করে এটাও একই রকম হবে। আপনি হঠাৎ করে এখন আইন চেঞ্জ করছেন, আপনি একটা যে পলিটিক্যাল পার্টিকে আপনি নিষিদ্ধ করবেন, এটা যে কেন করতে চাচ্ছেন আইনটা চেঞ্জ, এটা কি পাবলিক বুঝে না? দুনিয়া বুঝে না? ভাত খেলে আপনি একলাই খান, আর কেউ ভাত খায় না? সবাই খায়। এটা তো করাই হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। জামাতকে নিষিদ্ধ করতে আওয়ামী লীগের 15 বছর লাগছে। আপনি তো 15 মাসের সময় নিচ্ছেন না, আপনি তো 15 মাসের সময় নিচ্ছেন না রে ভাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিচ্ছেন। জামাত একটা আওয়ামী লীগের জন্য কোনো সংখ্যা মানুষের সমর্থকের দিক দেয়া জামাতে কিছুই না।
আওয়ামী লীগের এই দেশে কমপক্ষে 3 কোটি লোক আছে আওয়ামী লীগ করে, সরাসরি করে। 1-2 দিন ধরে করেন, ওর বাপও করতো, দাদাও করতো, ও আওয়ামী লীগ করে। কিন্তু আওয়ামী লীগ পুনর্বাসিত হলে রাজনীতি কতটা বিপজ্জনক হয়ে উঠবে? রাখেন, আমি দলের কথা বলছি। আপনি এই যে 3 কোটি আওয়ামী লীগের সমর্থক আছে, এদের কি করবেন আপনি? বঙ্গোপসাগরে ফেলে দিবেন? পারবেন? এই লোকের এই দেশেই থাকবে। কাজেই ওই সার্জিস আলম কি বললো আর হাসনাত আব্দুল্লাহ কি বললো, ওইটা দিয়ে দেশ চলবে না রে ভাই, ওইটা দিয়ে দেশ চলবে না। তার ডিবেট করুক না। আমি বললাম তো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অর্থই হবে কি জানেন? বলি কি হবে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অর্থ হবে, আওয়ামী লীগের যারা অপরাধী, যে লোকগুলো আওয়ামী লীগের উপর ভর করে আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটিতে ছিল, আওয়ামী লীগের মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী ছিল, এই যে লোকগুলো, এই লোকগুলো প্রত্যেকটা লোকের বিচার করা উচিত, প্রত্যেকটা লোকের দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত। যেই মাত্র আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিবেন, সেই মাত্র আপনি এই প্রত্যেকটা লোক এক ধরনের সিম্পেথি পেয়ে যাবে, এদের বিচার আপনি আর করতে পারবেন না। তখন আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগের নিষিদ্ধ করে যে অন্যায়টা আপনি করবেন, সেই অন্যায়ের সঙ্গে ওরা তখন ওখান থেকে এক ধরনের মাপ পাই যাবে। এই হবে ঘটনাটা। আমি মনে করি আওয়ামী লীগকে থাকতে দেন, আওয়ামী লীগ কোনো সমস্যা না। সমস্যা হলো আওয়ামী লীগকে যারা চালিয়েছে তারা। একটা বাস যখন একজনকে গাড়ি চাপা দেয়, বাসের কোনো দোষ নাই, দোষ হলো চালকের। চালককে ধরেন, চালককে বিচার করেন। আপনি যদি বাস আগুন দিয়ে পুরাই দেন, তাহলে বিচার হবে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে ওই বাস আগুন দিয়ে পুরাই দেওয়া, কোনো লাভ নেই। এগুলো হলো অর্থহীন প্রলাপ। আমি এই বললাম তো, তারা যেটা বলতেছে তাদের আবেগকে আমি অনার করি, তাদের আবেগকে আমি অনার করি, কিন্তু তাদের বক্তব্যে আমি মনে করি দূরদৃষ্টির অভাব আছে। এই জিনিসটা বিএনপি বুঝতে পেরেছে। এখন বিএনপি আস্তে আস্তে বলে কেন? বিএনপি আস্তে আস্তে বলে এই কারণে, এখনো ওই আবেগটাকে তারা অনার করতেছে। জানুয়ারির পর থেকে বিএনপি ওই আবেগকে অনার করবে না। জানুয়ারির পর থেকে বিএনপি মাঠে নামবে তার মতো করে, এবং ওইটা হলো পলিটিক্স। রাজনীতিটা এইভাবেই করতে হয়। জনাব মাসুদ কামাল, আপনি আওয়ামী লীগের 3 কোটি নেতাকর্মীর কথা বলছিলেন, তারা আসলে কোন আদর্শ ধারণ করে? আমরা যদি একটু আপনার কাছে জানতেই চাই যে তারা কি তাদের যে আমরা বললাম যারা দল চালাতো, যারা আসলে যদি বলবো যে মাস্টার মাইন্ড ছিল দলের, তাদের কর্মকাণ্ডের প্রতি অনুতাপ, অনুশোচনা পোষণ করে? অনুশোচনা না, তাদের প্রতি ঘৃণা পোষণ করে। আসলেই কি তাই? আপনি দুইজনের সঙ্গে আলাপ করেন, আমি দুইজনের সঙ্গে আলাপ করে বলতেছি, আমি তো আলাপ করে বলতেছি। আমি অনেক নেতাকর্মীকে চিনি, অনেক লোককে চিনি, প্রবীণ আওয়ামী লীগকে চিনি, যারা হাসিনাকে মানে এর মতো ঘৃণার কাউকে করে না, হাসিনাকে করে করে তারা মনে করে তাদের এই দলটাকে, ঐতিহ্যবাহী দলটাকে, এই হাসিনার মতো মহিলা দলটাকে শেষ করে দিয়েছে। ওরা মনে করে, ওরা মনে করে। এখন আপনি যতই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইবেন, ততই কিন্তু দৃশ্যমান নেতৃত্ব এই হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, এরাই সামনে চলে আসবে। কাজেই আওয়ামী লীগের আলাপ বাদ দেন, এই লোকগুলিকে ধরেন, এই প্রত্যেকটা লোককে ধরেন। এখন আপনি বলতেছেন যে এই হত্যাকাণ্ড ঘটেছে আওয়ামী লীগ। নো, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে। আওয়ামী লীগের মানে আপনার মনে করেন থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে অনেক লোক আছে, যারা নাকি আন্দোলনের সঙ্গে ছিল, এরকম অনেক লোক আছে। তাহলে এগুলো বলে তো লাভ নেই। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব শামসুল আলম লিটন। তবে কি নিয়মতান্ত্রিকভাবে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, নাকি অন্য দলে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটবে? আসলে কামাল ভাই যে কথাটা যেভাবে বললেন, এটা একদিক থেকে ওনার ভেরি স্ট্রং ওপিনিয়ন, বাট পৃথিবীতে রাজনৈতিক দল তার কোনো গঠনতন্ত্রে হত্যা, খুন এবং রাষ্ট্রে ক্ষমতায় যাওয়ার পর রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে যে খুনের যে নেশায় মেতে ওঠা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, আওয়ামী লীগের তো এটা আজকের নয়, এটা জুলাই আগস্টের ব্যাপার ছিল না। 2010-11 সাল থেকেই মানুষকে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে নদীতে ভাসিয়ে দেওয়ার মাধ্যমে গুমের সংস্কৃতি বাংলাদেশে চালু করেছিলেন, ভয়ের সংস্কৃতি চালু করেছিলেন, এবং কনস্ট্যান্টলি খুন করে 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 রাজনৈতিক নেতাকর্মী যে ভয় সারা দেশকে 15 বছর আসলে জিম্মি করে রেখেছে। এখন এই যে মাত্র 25 দিনে যে রক্তের গঙ্গা বইয়ে দিয়েছে, এমন কোনো জনপদ নেই যেখানে অ্যাবসলিউটিজম, অর্থাৎ আমি লামদ পত্রিকার স্পেশাল এডিটোরিয়াল 5 তারিখের 1 সপ্তাহ আগে, রেভলিউশন অ্যাগেনস্ট অ্যাবসলিউটিজম, ওরা তো গণতন্ত্রের বিপ্লবের তারা পৃথিবীতে রোল মডেল। বাস্তিল দুর্গের মানুষ যেভাবে মিশিয়ে দিয়েছিল, আমাদের ছাত্ররা, বিক্ষুব্ধ জনতা অনেক কাইন্ড, তারা গণভবনকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে মিশিয়ে দেয়নি। কিন্তু এত রক্তের পর অনেক সমর্থন থাকতে পারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই সমর্থন নিয়ে বিতর্ক হয়েছে,
এই আদর্শ নিয়ে কি হবে? সর্বসম্মতভাবে পৃথিবী একমত হয়েছে যেই রাজনৈতিক দর্শন, যে রাজনৈতিক স্লোগান, যে রাজনৈতিক লোগো রক্তের হোলি খেলায় মেতে উঠে রাষ্ট্র ক্ষমতাকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করে, জনগণের ক্ষমতাকে জনগণের বিরুদ্ধে এবং তাদেরকে হত্যা, গ্যাস চিমনিতে আর এখানে গুমের মাধ্যমে, সেখানে সমর্থন কত কোটি সেটা কিন্তু প্রশ্ন নয়। কারণ মানবতা এবং রাষ্ট্র আধুনিক নয়। প্লেটোর সে আইডিয়াল স্টেট থেকে শুরু করে রাষ্ট্র দর্শন নিয়ে যত কথা হয়েছে, সেখানে বর্বরতা এবং খুনের নেশা সেটা যদি 10-15 কোটির মধ্যে 5 কোটি মানুষও সেটা সমর্থন করে, ডোনাল্ড ট্রাম্প 100 বারও যদি মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচিত হয়, তাও তার রাজনৈতিক দর্শন কোনো রাজনৈতিক সাহিত্যে রোল মডেল হিসেবে স্থান পাবে না। এই কারণে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যেই রেফারেন্স ক্রিয়েট করা হয়েছে, অর্থাৎ হিটলার কিন্তু পপুলার ছিল, হিটলার পপুলারিটি নিয়ে 1935 ক্ষমতায় এসছে, তারপর বিভক্ত জার্মান জাতিকে জার্মান জাতীয়তাবাদ একত্রিত করেছে, তারপর সারা পৃথিবীতে 7 মিলিয়নের উপর মানুষকে হত্যা করেছে। আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের সংখ্যার চেয়ে বড় কথা হচ্ছে যে 73 সালে 7.5 কোটি রাজাকার হলিডে পত্রিকার এডিটোরিয়াল, অর্থাৎ বিভক্তির রাজনীতি, ঘৃণার চাষাবাদ, ভোটের মানুষের অধিকারকে ভোটের অধিকার, যে গণতন্ত্রের অধিকার, সেটিকে পায়ে পিষে ফেলে সকল রাজনৈতিক দল, গণমাধ্যমকে শেষ করে দেওয়া, ডিলিট করে দেওয়া, এককভাবে একটি রাষ্ট্রযন্ত্র পরিচালনা প্রয়োজনে সেখানে যত রক্তের প্রয়োজন হয়। এবং এবারও প্রধানমন্ত্রী বলেছেন, অবাধে খুন করার নির্দেশ দিয়েছেন। শেষ মুহূর্তে যেহেতু সেনাবাহিনীর প্রধান, তিনি তার সেনাবাহিনীর সেন্টিমেন্টটি প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, জাতি একটা অনেক বড় রক্তের গঙ্গা থেকে বেঁচে গেছে। আমি মনে করি আমরা আন্তর্জাতিক রেফারেন্স নিয়ে কথা বলতে হবে, এটা নিয়ে পলিটিক্যাল কনসালটেশন করতে হবে, ন্যাশনাল কনসালটেশন। পুনর্বাসনের চেষ্টা কি আত্মঘাতী সিদ্ধান্ত হতে যাচ্ছে কিনা, আমি প্রশ্নটি আপনার কাছে রাখছি। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জেরুসালেম নিবেদিত দেশ সম্প্রতিকের রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব শামসুল আলম লিটন, যে আলোচনায় আমরা ছিলাম, আওয়ামী লীগকে পুনর্বাসনের যে চেষ্টার কথা শোনা যাচ্ছে, রাজনৈতিক অঙ্গনের জন্য আত্মঘাতী হতে যাচ্ছে কি? পুনর্বাসন শব্দটাই আপেক্ষিক। কে পুনর্বাসন করছে? পুনর্বাসন তো একটা প্রক্রিয়া। আসলে ব্যাপারটি নিয়ে বিতর্ক চলছে এবং গণতান্ত্রিক সমাজ হচ্ছে ফুল অফ ডিবেট। এখানে ছোটোখাটো বিষয় থেকে ন্যাশনাল বিষয় নিয়ে ডিবেট করবে এবং প্রত্যেকটি নাগরিকের ইকুয়াল রাইট থাকে ডিবেটের। এখানে সবাই ডিবেট করছে এবং ছাত্ররা যেহেতু এই সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, রাজনৈতিক দলগুলো অনেক কষ্ট করে, অনেক ত্যাগ করে, অনেক তাদের কর্মী শহীদ হয়েছে, নেতারা গুম হয়ে গেছে, এত আত্মত্যাগের পরে এই সংগ্রামকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে এসে ছাত্ররা তাদের অধিকারের কথাগুলো, তাদের আবেগের কথাগুলোকে আমরা মর্যাদা দিচ্ছি। এর মানে এটা নয় যে এটা সিদ্ধান্ত, বাট আমরা ইন্টারন্যাশনাল রেফারেন্সগুলো নেব। কোনোটাই আত্মঘাতী নয়। যা কিছু করা হোক, জাতীয় ঐক্যমত মানে কিন্তু সবাই একমত হওয়া নয়। ঐক্যমত মানে হচ্ছে আলোচনার মাধ্যমে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ব্যাপারটিকে গ্রহণ করা। এটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির। আমি বলছিলাম যে কয়টি সংস্কার কমিশন, 11টি হয়েছে, তাই না? কিন্তু সবচেয়ে বড় সংস্কার আসলে সমাজের সর্বস্তরে সব কিছুর মধ্যে এত রকমের সমস্যা, এত রকমের বিশৃঙ্খলা, নৈরাজ্য, আমার মনে হয় যদি সব কিছু সংস্কার করতে যাওয়া হয় তাহলে 111টি সংস্কার কমিশন লাগবে। সবচেয়ে বড় ব্যাপার আমি যদি বলি আপনাকে, তাহলে আত্মঘাতী জবাবটি আপনি পাবেন। রাজনৈতিক সংস্কার, রাজনৈতিক সংস্কৃতির সংস্কারের কমিশনটি কোথায়? রাজনৈতিক সংস্কৃতির মানেটা হচ্ছে যে একটা পলিটিক্যাল মেশিনারি স্টেট, এখানে অনেক রাজনৈতিক দল থাকবে, 2, 4, 5, 10, 100, 200, অনেকে বলেন দুটি দল তো জনগণ বেছে নেয়। আচ্ছা ঠিক আছে, 2টি, 3টি, 4টি, ঠিক আছে। তো এখানে জাতীয় পর্যায়ে অনেক ইস্যু হবে, আলোচনা হবে এবং এটার মধ্যে কোনটি মেজর আর কোনটি মাইনর। এই মাত্র যে দলটি পালিয়েছে একেবারে সর্বশীর্ষ থেকে সর্বনিম্ন পর্যন্ত, যে দলটির অস্তিত্ব, এই টক শোতে আপনি যদি একজনকে ভার্চুয়ালি নিয়ে আসেন, আমাকে অন্য এক টক শোতে, অন্য এক টেলিভিশন থেকে বলেছে, আপনি টেলিভিশন স্টুডিও থেকে বেরোনোর আগেই সে টেলিভিশন মানুষ পুড়িয়ে দেবে। কারা পুড়িয়ে দেবে? কোনো রাজনৈতিক দল? নো, আম জনতা। এই যখন পরিস্থিতি, আমি জানি না এটা কতটুকু সত্য, আমি এটা বিলং করছি না এই ধারণাকে। কোনো মিডিয়া পুড়িয়ে দেওয়া, কোনো মিডিয়া হামলা করার সম্পূর্ণ আমি বিরুদ্ধে, ইভেন সেটা ফ্যাসিস্ট মিডিয়া হলেও। এখন কথাটা হচ্ছে যে সব মানুষ যখন আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত গ্রহণ করে, সেটিকে সবাই গ্রহণ করবে এমন কোনো কথা না। এই আলোচনাটি এখন টেবিলে আছে, এটি ভেরি ইম্পর্ট্যান্ট ডিসকাশন। এখানে রাজনৈতিক দলগুলোর আলোচনার সংস্কৃতি কোথায়?
রাজনৈতিক দলগুলো তো নিজেদের নেতাকর্মীদের প্রতি যত্নবান না। তারা জনসভা ডাকেন 5 থেকে 10 ঘন্টা 20 ঘন্টা পর্যন্ত সেখানে রাস্তায় দাঁড় করিয়ে রাখেন কর্মীদেরকে। তাদের জন্য কি লো রুমের কোনো ব্যবস্থা করেন? তাদের 50 বছরের বেশি লোক সেই জনসভাগুলোতে থাকে। তাদের তো ডায়াবেটিক সহ আরও অনেক সমস্যা আছে, তাদের কিডনি নষ্ট হয়ে যায়, বছরের পর বছর আন্দোলন সংগ্রামে থাকে। জনসভাগুলোর কোনো ইন্স্যুরেন্স করা থাকে না। আপনি ধরুন এই যে জনস্বাস্থ্য, এই যে নিজেদের কর্মীদের, আপনি রাষ্ট্র রাজনৈতিক দলগুলোকে কোনো পয়সা দেয় না, এই কারণে চাঁদাবাজিতে চলে যায়। এটা তো পুরো রাজনৈতিক সংস্কৃতি, চিরাচরিত রাজনীতির সংস্কৃতির আসলে একটা পরিবর্তন এই জন্যই তো বাস স্টেশন সব জায়গায় হচ্ছে। এটার এই কমিশনটি কোথায়, এই সংস্কারটি কোথায়? আপনাকে জনাব মাসুদ কামাল, আগের অংশটি প্রশ্ন আপনার কাছে রেখেছিলাম যে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র সমাজের আসলে মূল প্রত্যাশা বা আকাঙ্ক্ষা এখন কি? আমরা যেমনটি দেখছি তাদের প্রতিনিধিরা সরকারে আছে, আবার তারা রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াও শুরু করেছে। আবার আশঙ্কা করা হচ্ছে বা শোনা যাচ্ছে তারা সরকারের মেয়াদ দীর্ঘ করতে চায়। আসলেই কি তাই? এরকম শোনা যাচ্ছে এবং এটা কারণ আছে। এটা আপনি যদি বলেন যে তারা সরকারের মেয়াদ দীর্ঘ করতে চায়, এটা আমি বিশ্বাস করব। এখন আমি কি তারা কি আমাকে বলেছে? বলেনি, বাট আমি বিশ্বাস করবো এই কারণে যে তাদের আচার আচরণ দেখে মনে হয়। কারণ আপনি যেটা বললেন না, তারা একটা দল গঠন করতে চায়, তারা দল গঠন করতে চায়, আমার ধারণা চায়, এবং তারা এই জন্য কিছু ফিল্ড ওয়ার্কও করছে। আনফর্চুনেট হলো তারা সে ফিল্ড ওয়ার্ক করে খুব ভালো একটা রেসপন্স পায় নাই, এটা হলো আমার ধারণা। অনেক জায়গায় তারা মিটিংও করতে পারে নাই, এবং এটাই হতে থাকবে। আপনি দেখবেন আগামী যে জানুয়ারির পর থেকে এই ধরনের ঘটনাটা বেশি ঘটতে থাকবে, এবং তাদেরও আসলে আত্মবলব্ধির একটা জায়গা থাকা লাগে, সবারই থাকা লাগে। মানে আমি যত বড়ই হই না কেন, যত জ্ঞানী হই না কেন, আমার একটা বোঝা দরকার যে আমি আসলে কতটুকু যেতে পারবো, অথবা কখন আমাকে থামতে হবে। এটা বোঝাটা খুব জরুরি ভাই, আপনি যাই হন না কেন। তো এদেরও সেই জিনিসটা আমার মনে হয় দরকার। হুটহাট একটা কথা বলতেছে বলে নিয়ে তারা হইচই আরম্ভ করে দিচ্ছে, এটা চলবে না বেশি দিন। দেখেন না, মাঝখানে রাষ্ট্রপতি পদত্যাগ চাই বলে নিয়ে ওখানে একটা হাউ খাওয়া শুরু করে দিল। হয়েছে 7 দিনের আলটিমেটাম দিছিল, পারছে? রাজনৈতিক দল নিষিদ্ধ নিয়েও কিন্তু আমরা দেখেছি। তো এই জিনিসটা তো বুঝতে হবে, আপনি সেই কাজটাই করবেন। একটা পলিটিক্যাল পার্টি, তারা তো কোনো পলিটিক্যাল পার্টি না, তাদের কোনো পলিটিক্যাল ফোর্সও কিন্তু নাই। তো এখন যারা পলিটিক্যাল পার্টি আছে, যারা নাকি দেশকে নানাভাবে পরিচালিত করার চেষ্টা করছে এবং দেশে বিরাজ করছে, তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে, তারা এটা পরে বলছে কিন্তু আমাদের আলোচনার মাধ্যমে করা উচিত ছিল, আলোচনার মাধ্যমে করা উচিত। তারা বিএনপির সঙ্গে আলোচনাও করছে, বিএনপিকে বুঝাতে পারছে? পারে নাই তো। তো ঘটনাটা এটাই যে আপনি যখন কোনো পদক্ষেপে যাবেন আলোচনা করে নেন। তারা এই যে আজকে যে স্ট্যাটাস দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, কার সঙ্গে আলোচনা করছে, কার সাথে আলোচনা করছে? সে নিজে নিজে সিদ্ধান্ত নিচ্ছে, নিয়ে তারা বলতেছে একটা। এখন হ্যাঁ, আমি মানি যে এই ব্যক্তিটার একটা ভূমিকা ছিল আন্দোলনে। আন্দোলন শুনে আমি একটা কথা বলি আপনাকে, তারা একটা বড় একটা মানে আমাদের মাথার উপর থেকে একটা জগদ্দল পাথরকে নামিয়ে দিয়েছে। হাসিনার মতো একটু স্বৈরাচারকে তারা নামানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। এখানে আপনার কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। 1 নম্বর জিনিস হলো, তারাই মানে এই আন্দোলনটা সম্পূর্ণটা ক্রিয়েট করেছে, এটা মনে করার কোনো কারণ নেই। এটা দীর্ঘদিনের একটা আন্দোলন, 14 বছরের একটা আন্দোলন। সেই আন্দোলনে তারা কেবল স্পার্কটা তারা জ্বালিয়েছে, তাদের স্পার্ক থেকে আগুনটা জ্বলেছে। এটা হলো তাদের বুঝতে হবে। তারা যদি মনে করে আমরাই সব করেছি, ভুল করবে, ধরা খাবে খুব শীঘ্রই। দেখেন, আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল, ধন্যবাদ জানাচ্ছি জনাব শামসুল আলম লিটন আপনাকেও। দর্শক, এখানেই শেষ করছি জেরুজালেম নিবেদিত দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।